দৃষ্টির আড়ালে সিরিজের আরও একটি নিবিড় অনুসন্ধানে সবাইকে স্বাগত জানাই। গত পঞ্চম অনুসন্ধানে আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি তার জন্য প্রথমেই সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সেই আগের আলোচনায় আমরা থাইল্যান্ডের একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা বিশ্লেষণ করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম কিভাবে একটিমাত্র মারাত্মক বুলেটের আঘাতের চিহ্ন এক ছোট্ট শিশুর শরীরে জন্মদাগ হিসেবে ফিরে এসেছিল। হ্যাঁ, সেই ঘটনাটি সত্যিই মানবদেহ এবং স্মৃতির মধ্যকার বৈজ্ঞানিক চিন্তাধারাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। একদম। কিন্তু আজকে আমরা এমন একটি ঘটনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা সেই আতঙ্ককে যেন বহুগুণ বাড়িয়ে দেয়। আজকের ঘটনাটি শুধু একটি বা দুটি শারীরিক ক্ষতের নয়, এটি এমন এক ব্যক্তিগত এবং গভীর গোপনীয়তার গল্প যা আপাতদৃষ্টিতে মৃত্যুর সীমানাও পেরিয়ে নতুন একটি জীবনে ফিরে এসেছে। তো আজ আমরা কোন রহস্যের ফাইলটি খুলতে যাচ্ছি? আজ আমরা তুরস্কের এক অত্যন্ত রোমাঞ্চক ঘটনার ফাইল খুলতে যাচ্ছি। এই ঘটনাটির কেন্দ্রে রয়েছে একটি ছোট্ট ছেলে যার নাম নেচিপ উনলুতাসকিয়ান। এই ছেলেটির জন্মের পর তার শরীরে এমন কিছু জন্মদাগ দেখা যায় যা কোনো সাধারণ দাগ ছিল না। মানে তার মাথা, মুখমণ্ডল এবং শরীরের মূল অংশে স্পষ্ট 6টি আলাদা জন্মদাগ ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কথা বলতে শিখেই সে দাবি করতে থাকে যে সে আসলে এমন একজন মানুষ যাকে তাদের গ্রাম থেকে প্রায় 50 মাইল দূরের একটি শহরে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একটু দাঁড়ান। শরীরে 6টি আলাদা জন্মদাগ, আর সেই ছোট্ট বয়সেই সে 50 মাইল দূরে ঘটে যাওয়া একটি খুনের কথা বলছিল। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু সে নিজেকে ঠিক কার পরিচয়ে দাবি করছিল? কে ছিল ওই খুন হওয়া মানুষটি? সে নিজেকে নেচিপ বুদাক নামের এক ব্যক্তির পরিচয়ে দাবি করছিল। ঘটনাটির শুরুটা আরও অদ্ভুত। ছেলেটি যখন জন্ম নেয় তার পিতামাতা তার নাম রেখেছিলেন মালিক। কিন্তু জন্মের মাত্র 3 দিন পর তার মা একটি অত্যন্ত স্পষ্ট স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে তার নবজাতক শিশুটি তার দিকে তাকিয়ে বলছে, আমার নাম নেচিপ। 3 দিনের বাচ্চার স্বপ্ন? এটা তো বেশ অদ্ভুত। আসলেই অদ্ভুত। এরপর তারা বিভ্রান্ত হয়ে নাম পরিবর্তন করে নেচাতেই রাখার সিদ্ধান্ত নেন, কারণ তাদের পরিবারে আগে থেকেই নেচিপ নামে আরেকজন সদস্য ছিল। কিন্তু ছেলেটি যখন কথা বলতে শুরু করে, সে নেচিপ ছাড়া অন্য কোনো নামে সাড়া দিতে সরাসরি অস্বীকার করে। বাধ্য হয়ে পরিবার তাকে নেচিপ নামেই ডাকতে শুরু করে। আর যে নেচিপ দুদাকের কথা সে বলছিল তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাকে একটি নির্জন স্থানে অতর্কিত আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়। এটা সত্যি একটা গা ছমছমে গল্প। কিন্তু একজন সংশয়বাদীর জায়গা থেকে যদি দেখি, আমাদের কিছু যৌক্তিক প্রশ্ন তুলতেই হয়। বাচ্চারা অনেক সময় তো চারপাশের মানুষের আলোচনা বা স্থানীয় কোনো খুনের গুজব শুনে সেটাকে নিজের কল্পনা ভেবে নিতে পারে। এই ছেলেটি এবং নেচিপ বুদাকের মধ্যে কি এমন কোনো অকাট্য শারীরিক প্রমাণ ছিল যা এই গুজবের ধারণাকে পুরোপুরি বাতিল করে দেয়? আপনার এই সংশয়টি অত্যন্ত যৌক্তিক। প্রথমত, ছেলেটির পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তাদের ওই 50 মাইল দূরে মেরসিন শহরে যাওয়ার মতো কোনো আর্থিক সামর্থ্য বা বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তাই গুজব শোনার সম্ভাবনাটি প্রথমেই বাতিল হয়ে যায়। আর প্রমাণের কথা যদি বলেন, ছেলেটির বয়স যখন 12 বছর, তখন সে মেরসিনের কাছাকাছি একটি শহরে তার সৎ নানির সাথে দেখা করতে যায়। নেচিপ তাকে দেখেই চিনে ফেলে এবং বলে যে আগের জীবনে সে তার কাছে শুধু নানির মতোই ছিল। আচ্ছা। ওই নানি নিশ্চিত করেন যে তিনি আগে মেরসিনে থাকতেন এবং নেচিপ বুদাক ছিলেন তার প্রতিবেশী। এরপর ছেলেটির নানা তাকে মেরসিনে নিয়ে যান, যেখানে সে নেচিপ বুদাকের পরিবারের একাধিক সদস্যকে অনায়াসে চিনে ফেলে। মানে সে 50 মাইল দূরের সম্পূর্ণ অপরিচিত মানুষদেরকে চিনে ফেলছিল। কিন্তু শুধু মানুষ চেনা তো চূড়ান্ত প্রমাণ হতে পারে না। আমি আসলে জানতে চাইছি ওই জন্মদাগগুলোর কথা। ওই 6টি জন্মদাগের সাথে খুনের কি কোনো সরাসরি সম্পর্ক ছিল? একদম ছিল। আসল এবং অকাট্য শারীরিক প্রমাণটি লুকিয়েছিল সেই 6টি জন্মদাগ এবং একটি চরম গোপনীয়তার মধ্যে। গবেষক ডক্টর ইয়ান স্টিভেনসন যখন এই ঘটনাটি তদন্ত শুরু করেন, তিনি নেচিপ বুদাকের ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করেন। সেখানে দেখা যায় ছেলেটির শরীরের সেই অদ্ভুত 6টি জন্মদাগ নেচিপ বুদাকের শরীরে ধারালো স্টিলেটো ছুরির আঘাতের ফলে তৈরি হওয়া ক্ষতের স্থানগুলোর সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। অবিশ্বাস্য! ময়নাতদন্তের রিপোর্টের সাথে দাগগুলো হুবহু মিলে গিয়েছিল। হুবহু। কিন্তু সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি আসে নেচিপ বুদাকের বিধবা স্ত্রীর সাথে শিশু নেচিপের সাক্ষাতের সময়।
ছেলেটি যখন সেই বিধবা নারীর মুখোমুখি হয় সে তাকে তাৎক্ষণিকভাবে চিনে ফেলে। শুধু চিনেই ফেলে না, সে এমন একটি চরম ব্যক্তিগত গোপন কথা ফাঁস করে দেয় যা মৃত নেচিপ বুদাক এবং তার স্ত্রী ছাড়া পৃথিবীর আর কারো জানার কথা ছিল না। চরম গোপনীয় কথা সেটা কি ছিল? ছেলেটি নির্ভুলভাবে বর্ণনা করে যে একবার স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া চলার সময়ে নেচিপ বুদাক রাগের মাথায় তার স্ত্রীর পায়ে একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করেছিল, যার ফলে সেখানে একটি গভীর ক্ষত তৈরি হয়। ডক্টর স্টিভেনসনের গবেষক দলের একজন সদস্য সেই বিধবার পা পরীক্ষা করেন এবং নিশ্চিত করেন যে তার উরুতে ঠিক সেই জায়গাতে একটি স্পষ্ট কাটার দাগ রয়েছে। আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি। এটা চিকিৎসা বিজ্ঞান বা সাধারণ যুক্তিতে কিভাবে সম্ভব হতে পারে? একজন বিধবা নারীর অত্যন্ত ব্যক্তিগত একটি মেডিকেল হিস্ট্রি সম্পর্কে 50 মাইল দূরের একটি ছোট্ট শিশু কিভাবে এত নিখুঁত তথ্য জানতে পারে? ডক্টর স্টিভেনসনের এই তদন্তটি কতটা গভীরভাবে করা হয়েছিল? তদন্তটি ছিল অত্যন্ত কঠিন। তিনি নেচিপ বুদাকের ময়নাতদন্তের রিপোর্টের সাথে ছেলেটির জন্মদাগগুলো গভীরভাবে মিলিয়ে দেখেন। তিনি দেখতে পান 13 বছর বয়সের নেচিপের শরীরে 3টি জন্মদাগ তখনও স্পষ্ট ছিল, যা ছুরিঘাতের ক্ষতের সাথে মিলে যায়। আরও 3টি জন্মদাগ জন্মের সময় ছিল কিন্তু পরে কিছুটা ফ্যাকাশে হয়ে যায়, সেগুলো রিপোর্টের সাথে মিলে যায়। এমনকি ডক্টর স্টিভেনসন নেচিপের শরীরে আরও 2টি এমন দাগ খুঁজে পান যা তার পরিবার আগে খেয়ালই করেনি। তার মানে মোট 8টি দাগ। ঠিক তাই, সব মিলিয়ে 8টি জন্মদাগ নেচিপ বুদাকের শরীরের ক্ষতের সাথে মিলে যায়। কিন্তু জালিয়াতির সম্ভাবনা কি তিনি পুরোপুরি বাতিল করতে পেরেছিলেন? মানে বিজ্ঞান এটাকে কিভাবে ব্যাখ্যা করে? ডক্টর স্টিভেনসন কখনোই দাবি করেননি যে এটি পুনর্জন্মের অকাট্য প্রমাণ। তবে তিনি সাইকোফোর নামের একটি তাত্ত্বিক কাঠামোর কথা প্রস্তাব করেন। তিনি বলেন যে শারীরিক মৃত্যুর পর মানুষের চেতনা বা চরম ট্রমাগুলো একটি অভৌত কাঠামোর মধ্যে সংরক্ষিত থাকে। এই সাইকোফোর একটি নতুন ভ্রূণের উপর প্রভাব ফেলে, যার ফলে নতুন শরীরে সেই একই জায়গায় জন্মদাগ তৈরি হয়। বিধবা স্ত্রীর উরুর কাটার দাগের মতো ব্যক্তিগত স্মৃতিগুলো এই সাইকোফোরের মাধ্যমেই নতুন চেতনায় স্থানান্তরিত হয় বলে তিনি ধারণা করেছেন। একটা দীর্ঘশ্বাস না ফেলে উপায় নেই। যদি একজন মানুষের শরীরে করা ছুরিকাঘাতের 8টি ক্ষত এবং একটি গোপন কাটা দাগ মৃত্যুর সীমানা পেরিয়ে সম্পূর্ণ নতুন একটি জীবনে হুবহু স্থানান্তরিত হতে পারে, তাহলে তো শরীরের আঘাত শুধু মাংসপেশিতে সীমাবদ্ধ থাকে না। আচ্ছা, এই ঘটনাটি তো ছিল তীক্ষ্ণ অস্ত্রের আঘাতের। যদি ট্রমা বা আঘাতটি একটি বিশাল পিষে ফেলা শক্তির হয়, তখন কি ঘটে? আমাদের আগামী সপ্তম অনুসন্ধানে আমরা ঠিক কোন রহস্যের মুখোমুখি হতে যাচ্ছি? আগামী আলোচনায় আমরা শ্রীলঙ্কার এক ছোট্ট মেয়ের ঘটনা জানব। মেয়েটির নাম পূর্ণিমা একানায়কে। তার বুকের ওপর বিশাল সব হালকা রঙের দাগ ছিল। সে দাবি করেছিল যে সাইকেলে করে ধূপকাঠি বিক্রি করার সময় একটি বিশাল বাস তাকে পিষে ফেলেছিল। সে অ্যাম্বিগা এবং গেটা পিচ্ছা নামের এমন 2টি ধূপকাঠির ব্র্যান্ডের নাম বলেছিল যা তার পরিবার জীবনেও শোনেনি। আর তার জন্মদাগগুলো অন্য এক শহরের জিনাদাসা নামের এক মৃত মানুষের পাঁজরের ভাঙা হাড়ের এক্স-রে রিপোর্টের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। তার মানে আবার সেই অসম্ভব প্রমাণের হাতছানি। আজ বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি ভাবনার জায়গা রেখে যেতে চাই। বিজ্ঞান এতদিন ধরে বলে এসেছে মস্তিষ্কই চেতনা তৈরি করে, ঠিক যেমন জেনারেটর বিদ্যুৎ তৈরি করে। কিন্তু আজকের এই ঘটনা কি আমাদের এটা ভাবতে বাধ্য করে না যে মস্তিষ্ক হয়তো শুধু একটা রেডিও রিসিভারের মতো কাজ করে, যা মহাবিশ্বে ভাসমান চেতনাকে ধারণ করে মাত্র? রেডিও ভেঙে গেলে যেমন সম্প্রচার শেষ হয়ে যায় না, হয়তো অন্য কোনো রেডিওতে তা আবার বেজে ওঠে। দৃশ্যমান জগতের বাইরের এই বিশাল রহস্যগুলোর উত্তর খোঁজার এই যাত্রায় আমাদের সাথেই থাকবেন। আসুন চোখ রাখি এক নতুন দিগন্তে, দৃষ্টির আড়ালের রহস্যময় জগতে। আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আজই। সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই পথ চলায় আপনাদের পাশে চাই। সাবস্ক্রাইব করুন দৃষ্টির আড়ালে।